الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله العلي العظيم সূরাতুন নিসা এর 58 নং আয়াত কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এরূপ: অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতসমূহ তাদের যথার্থ মালিকের কাছে সুপর্দ করে দেবে, আর যখন মানুষের মাঝে কোনো কিছুর ব্যাপারে তোমরা বিচার বা ফয়সালা করো তখন তা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে করবে। আল্লাহ তাআলা তার মাধ্যমে তোমাদের যা কিছু উপদেশ দেন তা সত্যি সুন্দর। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং শুনেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা উত্তর। দ্বারকা চিহ্নিত প্রশ্ন 198, মাননীয় সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল, নাটোর 2, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শফিকুল ইসলাম শিমুল, 59, নাটোর 2, দ্বারকা চিহ্নিত প্রশ্ন 198 আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদ উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। দ্বারকা চিহ্নিত প্রশ্ন 198 সংসদে উত্থাপিত হলো। মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমি তারকা চিহ্নিত প্রশ্ন 198 এর উত্তর প্রদান করছি মহান জাতীয় সংসদে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের অভিমুখে এগিয়ে চলেছি। স্মার্ট বাংলাদেশের সকল কিছুই হবে স্মার্ট ভাবে। সকল ধরনের কানেক্টিভিটি তার থাকবে ভূগর্ভস্থ। ইতিমধ্যেই দেশব্যাপী আমরা এই কার্যক্রম শুরুও করেছি। ঢাকার নানান স্থান সহ বিভিন্ন জেলায় বিদ্যুতের তার ভূগর্ভে স্থাপন করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে শতভাগ কানেক্টিভিটি সংযোগের তার ভূগর্ভে স্থাপন করা হবে। দেশের টিএনটি লাইন সমূহ শুধুমাত্র গ্রাহক পর্যায়ে কারিগরি কারণে মাটির উপর দিয়ে টানা হয়েছে, তবে বিভিন্ন স্থানে টিএনটির তার ভূগর্ভস্থ করা হয়েছে। যেমন এক্সচেঞ্জ থেকে ক্যাবিনেট পর্যন্ত লাইন সমূহ মাটি নিচ দিয়ে টানা হয়েছে, তবে ভবনে ফাইবার কেবলের চ্যানেল, ইন্টারনেট সহ সকল সার্ভিস লাইনের জন্য একক ডাক্ট এর ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশেও উন্নত দেশের মতো টিএনটি সহ সকল ধরনের কানেক্টিভিটি সংযোগ সমূহ মাটির নিচ দিয়ে টানা সম্ভব হবে। সব ধরনের তার ভূগর্ভস্থ রাখার পরিকল্পনা সরকারের রয়েছে। ভবিষ্যতে সেটা বাস্তবায়ন করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয়কে, তিনি চমৎকারভাবে তার
আমার প্রশ্নের উত্তর প্রদান করেছেন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমার নির্বাচনী এলাকা নাটোর সদরে একটি অত্যাধুনিক পোস্ট অফিসের ভবন নির্মাণ করা হয়েছে, ইতিমধ্যে যা কাজ প্রায় সমাপ্ত হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আবার এই ভবনটি উদ্বোধন করা হবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের ডাক বিভাগ অনেক ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 15 বছরে ডাক বিভাগের আধুনিকায়নের জন্য 8,500 পোস্ট অফিসকে ই পোস্ট অফিসে রূপান্তরিত করেছেন এবং বাংলাদেশে 277টি পোস্ট অফিসকে আধুনিকায়ন করেছেন এবং নাটোর জেলার প্রধান ডাকঘর ইতিমধ্যেই অত্যাধুনিক একটি ভবন নির্মাণ করা হয়েছে এবং মাননীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে 500টি ডাকঘরকে আমরা স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তরিত করব এবং মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল যে অনুরোধটি করেছেন, অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার এই অনুরোধের প্রেক্ষিতে প্রধান ডাকঘর নাটোর উদ্বোধনের জন্য আমরা অনুরোধ করব এবং সেখানে একটি অত্যাধুনিক ই কমার্স হাব, ব্যাংকিং সেবা সহ সেখানে মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা ক্রমে একটি স্মার্ট সার্ভিস পয়েন্টও স্থাপন করা হবে এবং আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী নাটোর প্রধান ডাকঘর উদ্বোধনের মধ্য দিয়ে স্মার্ট ডাকঘর কার্যক্রমের শুভ সূচনা করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আবু সাজে মোহাম্মদ নাজবুল হক, মেহেরপুর 2। সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় সদস্য আবু সাজে মোহাম্মদ নাজবুল হক, আপনি সঠিক সিটে বসেছেন? হাত তুলেছেন? জি। আচ্ছা, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ 1। সম্পূরক প্রশ্ন করুন। আপনি পরে করবেন, আপনি বসুন। অনেক কৃতজ্ঞতা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জাতিকে স্বপ্ন দেখানোর অভ্যাসে পরিণত করেছেন। প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষও এখন অনেক বড় স্বপ্ন দেখে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমার যে হাওর, গুনিয়াজুড়ি হাওর এবং মকর হাওরের যে 2টি উপজেলা, আমার নবীগঞ্জ এবং বাহুবল, আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 1, এখানের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের সন্তানদেরকে দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, যে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গড়বার জন্য তার মন্ত্রণালয় থেকে অতি শীঘ্রই কি কি ধরনের সেবা তিনি আমাদেরকে দিতে পারেন, আপনার মাধ্যমে সেটি জানতে চাই। মাননীয় স্পিকার, আপনার প্রতি নবীগঞ্জ বাহুবলের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই এবং তাকে আশ্বস্ত করতে চাই, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের উপকার এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার নতুন রূপকল্প 2041 স্মার্ট বাংলাদেশের ঘোষণা করেন, তখন কিন্তু 4টি স্তম্ভের ওপরে আগামীর 41 স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে বলে উনি তার দিক নির্দেশনা দিয়েছেন। সেখানে প্রধান এবং প্রথম স্তম্ভ হচ্ছে স্মার্ট নাগরিক গড়ে তোলা এবং স্মার্ট নাগরিকদের গড়ে তোলার মধ্য দিয়ে স্মার্ট কর্মসংস্থানের সৃষ্টি করা এবং একটা ক্যাশলেস স্মার্ট ইকোনমি, পেপারলেস স্মার্ট গভর্নমেন্ট এবং একটি ইনক্লুসিভ স্মার্ট সোসাইটি গড়ে তোলা। মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আপনার মাধ্যমে আশ্বস্ত করতে চাই, আমাদের যে মূল স্লোগান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন নির্বাচনী ইশতেহারে, যে উন্নয়ন দৃশ্যমান, বাড়বে আরো কর্মসংস্থান। গত 15 বছরে আইটি সেক্টরে 20 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আগামী 17 বছরে কিভাবে আরো কর্মসংস্থান তৈরি করা হবে তার জন্য মাননীয় আইসিটি উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব ওয়াজিদ জয়ের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে 555টি আমরা জয় সার্ভিস ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করছি। ইতিমধ্যে 243টির টেন্ডার হয়ে গেছে এবং যেখানে ওনার যে 2টি উপজেলা অর্থাৎ যেটা বাহুবল এবং নবীগঞ্জ, এই 2টি উপজেলায় 2টো
প্রায় 5 কোটি টাকা ব্যয়ে 10,000 স্কোয়ার ফিট বিশিষ্ট একটি সার্ভিস ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলছে। আশা করছি যে আগামী 2 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হলে সেখান থেকে প্রতি বছরই উনি 1000 করে তরুণ তরুণীকে উনি আইটি ফ্রিল্যান্সিং, ই কমার্স, কল সেন্টার এজেন্ট সহ যাতে এই নবীগঞ্জ এবং বাহুবল উপজেলায় বসে তরুণ তরুণীরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারে, সেই 1 মাস, 3 মাস, 6 মাসের প্রশিক্ষণ দেওয়ার আমরা ব্যবস্থা করব। এবং ইতিমধ্যে এই 2টি উপজেলা আমরা শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করেছি। আমাদের প্রত্যেকটি ইউনিয়নে ফাইবার অপটিক্যাল কেবল আমরা পৌঁছে দিয়েছি এবং আশা করছি যে আগামী 2 বছরের মধ্যে এই 2টি উপজেলায় এই 2টি কর্মসংস্থান সৃষ্টির আমরা সুযোগ তৈরি করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য রণজিৎ চন্দ্র সরকার, সুনামগঞ্জ 1। আপনি ভুল আসনে বসেছিলেন। জি, এখন প্রশ্ন করুন সম্পূর্ণ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি দুঃখিত, আসলে আমি পাশের সিটটিতে বসেছিলাম। আমি 224 সুনামগঞ্জ 1 নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছি। আমার নির্বাচনী এলাকা বিপুল পরিমাণের শিক্ষিত যুব সমাজ কর্মহীন এবং বেকারত্ব অবস্থায় রয়েছে। তাদের আত্মকর্মসংস্থান এবং তাদেরকে প্রশিক্ষিত দক্ষ স্মার্ট যুব শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। আমরা যদি যুব সমাজকে শিক্ষিত দক্ষ স্মার্ট যুব শক্তিতে গড়ে তুলতে পারি তাহলে পরেই জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন 41 যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারবো। আমার প্রশ্নটি হচ্ছে মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে যে আমার নির্বাচনী এলাকায় 4টি উপজেলা নিয়ে গঠিত, সেখানে একটি করে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবেন কিনা, সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা আপনাকে। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইতিমধ্যেই আমরা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় সারা বাংলাদেশে 43,000 আইটি ফ্রিল্যান্সার তৈরি করেছি সরকারের উদ্যোগে সরাসরি। এবং মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা শি পাওয়ার প্রজেক্টের আওতায় 10,500 নারী উদ্যোক্তা তৈরি করেছি এবং উনি নিজে একটি প্রকল্পের নাম এবং প্রকল্পের নির্দেশনা দিয়েছিলেন হার পাওয়ার, অর্থাৎ নারী শক্তি। সেই প্রকল্পের আওতায় 25,125 জন নারী উদ্যোক্তা তৈরি করা হয়েছে ই কমার্স, আইটি ফ্রিল্যান্সিং এবং আপনার কল সেন্টার এজেন্ট এবং সার্ভিস ইঞ্জিনিয়ারিং এরিয়াতে। মাননীয় স্পিকার, আপনি নিজেও রংপুর বিভাগের প্রায় 2,000 নারী উদ্যোক্তাকে আপনি প্রশিক্ষণ শেষে আপনার নিজের হাতে আপনি ল্যাপটপ প্রদান করেছেন। এটি আমরা আরো সম্প্রসারিত করব। মাননীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমে আশ্বস্ত করতে চাই, ওনার 4টি উপজেলায় আমরা হার পাওয়ারের পরবর্তী প্রকল্পে অন্তর্ভুক্ত করব এবং আমাদের জয়সেট সেন্টার আমরা 4টি উপজেলা স্থাপন করব। পাশাপাশি আরেকটি নতুন প্রকল্প আমরা হাতে নিচ্ছি, 500টি উপজেলায় আমরা অন্ততপক্ষে আমরা 100 থেকে 500 উপজেলার জনসংখ্যা এবং ছাত্রছাত্রীদের সংখ্যার বিবেচনায় আমরা এটা নির্ধারণ করছি, যেটা হবে স্মার্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট। মাননীয় প্রধানমন্ত্রী গত বছর স্টার্টআপ বাংলাদেশ সামিটে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শুধুমাত্র ঢাকা কিংবা বিভাগীয় শহর কেন্দ্রিক নয়, সারা বাংলাদেশে এই স্টার্টআপ কালচারটা ছড়িয়ে দিতে হবে। যেভাবে আমাদের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর উদ্যোগে আমরা সারা বাংলাদেশের ইয়াং বাংলা অ্যাওয়ার্ড দিয়ে থাকি, সেখান থেকে আমরা অনেক তরুণ উদ্যোক্তা দেখতে পাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা 500টি উপজেলা সহ 4,500 ইউনিয়নেই যাতে একটা এন্টারপ্রেনিউর সাপ্লাই চেইন তৈরি হয়, যাতে একটা স্টার্টআপ কালচার তৈরি হয়, যাতে আমাদের তরুণ তরুণীরা শহরমুখী না হয়, বিদেশমুখী না হয়, শুধুমাত্র উচ্চশিক্ষামুখী বা সনদমুখী না হয়েও তারা যাতে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তার জন্য আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেটি মাননীয় সংসদ সদস্য মহোদয় নির্বাচনী এলাকায় অবশ্যই বাস্তবায়ন করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 199, মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার, গাইবান্ধা 1। আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আব্দুল্লাহ নাহিদ নিগার, 29 গাইবান্ধা 1। তারকা চিহ্নিত প্রশ্ন 199 আপনার অনুমতিক্রমে মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 199 সংসদে উত্থাপিত হলো।
মাননীয় অর্থমন্ত্রীর পক্ষে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপনের জন্য। মাননীয় অর্থমন্ত্রীর পক্ষে আমি ওয়াসিকা আয়েশা খান, অর্থ প্রতিমন্ত্রী, জবাব দিচ্ছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও টাকার বিনিময় হারে স্থিতিশীলতা আনার জন্য বাংলাদেশ ব্যাংক অর্থবছর 2024 এ সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে। উল্লেখ্য, মুদ্রার ট্রান্সমিশন চ্যানেল আরও শক্তিশালী করার লক্ষ্যে 1 জুলাই 2023 হতে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতির কাঠামোয় আর্থিক টার্গেটিং থেকে সুদহার টার্গেটিং এ স্থানান্তরিত হয়েছিল। চলতি অর্থবছরের অক্টোবর 2023-এ পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিক মূল্যস্ফীতি সর্বোচ্চ 9.93% হয়েছিল, যা সর্বশেষ মার্চ 2024 শেষে 9.81% দাঁড়ায়। মূল্যস্ফীতির পাশাপাশি লেনদেন ভারসাম্য পরিস্থিতির উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা সংক্ষেপে তুলে ধরা হচ্ছে। নীতি সুদহার করিডোর প্রবর্তনের মাধ্যমে ওভারনাইট রেপো সুদহারকে নীতি সুদহার হিসেবে বিবেচনা করে তা বিদ্যমান 6% থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি করে সর্বশেষ 8% পুনর্নির্ধারণ করা হয়, যা 21 জানুয়ারি 2024 তারিখ হতে কার্যকর রয়েছে। 1 জুলাই 2023 থেকে স্পেশাল রেপো সুদহারকে নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা, যা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি সুদহার হিসেবে অভিহিত করা হয়, তা বিদ্যমান 9% হতে 50 বেসিস পয়েন্ট হ্রাস করে 8.5% নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে তা পর্যায়ক্রমে পরিবর্তন করে সর্বশেষ 9.5% পুনর্নির্ধারণ করা হয়, যা 21 জানুয়ারি 2024 তারিখ হতে কার্যকর রয়েছে। 1 জুলাই 2023 তারিখ হতে রিভার্স রেপো সুদহারকে নীতি সুদহার করিডোরের নিম্নসীমা, যা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি সুদহার হিসেবে অভিহিত হয়, তা বিদ্যমান 4.25% হতে পর্যায়ক্রমে পরিবর্তন করে সর্বশেষ 6.5% পুনর্নির্ধারণ করা হয়, যা 21 জানুয়ারি 2024 থেকে কার্যকর রয়েছে। নীতি সুদহার করিডোর +-200 বেসিস পয়েন্ট কমিয়ে +-150 বেসিস পয়েন্ট করা হয়েছে। 2003 সাল থেকে বাংলাদেশে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট পদ্ধতি চলমান রয়েছে। এক্ষেত্রে এদেশে কার্যরত বাণিজ্যিক ব্যাংকসমূহ মূলত নিজ চাহিদা ও যোগানের ভিত্তিতে বিনিময় হার নির্ধারণ করে থাকে এবং এই বিষয়ে ব্যাংকসমূহের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন তার ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করে। কোন বাণিজ্যিক ব্যাংক তাদের ঘোষিত বিনিময় হারের বাইরে লেনদেন করছে কিনা বাংলাদেশ ব্যাংক কর্তৃক তা নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে। এছাড়া টাকা ডলার বিনিময় হারের স্থিতিশীলতা আনয়নের জন্য বিনিময় হার ব্যবস্থায় ক্রলিং পেগ সিস্টেম রিসেন্টলি চালু করা হয়েছে। বাণিজ্যিক ব্যাংকের প্রয়োজন অনুযায়ী দেশীয় মুদ্রা এবং বৈদেশিক মুদ্রার সরবরাহ নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ ব্যাংক কারেন্সি সোয়াপ ব্যবস্থা প্রচলন করেছে। এছাড়া আমদানি রপ্তানির আড়ালে বৈদেশিক মুদ্রা পাচার রোধে আমদানি মূল্য পরিবীক্ষণের মাধ্যমে বৈদেশিক মুদ্রার কৃত্রিম চাহিদা হ্রাস করার কার্যক্রম চলমান রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও তারল্য ব্যবস্থাপনার লক্ষ্যে কারেন্সি সোয়াপ ও রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট বা আরএফসিডি অ্যাকাউন্ট প্রবর্তন করা হয়েছে। কারেন্সি সোয়াপ 15 ফেব্রুয়ারি 2024 থেকে কার্যকর রয়েছে। লেনদেন ভারসাম্য পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে বিলাসদ্রব্য বা অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় পণ্য আমদানি নিরুৎসাহিত করা হয়েছে। সরবরাহ সংকটের জন্য সৃষ্ট মূল্যস্ফীতি প্রশমিত করার জন্য অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অর্থনীতির অগ্রাধিকারমূলক খাতসমূহ যেমন কৃষি, সিএমএসএমই, বৃহৎ শিল্প ও সেবা খাতে প্রয়োজনীয় ঋণের যোগান অব্যাহত রাখা হয়েছে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার নিমিত্তে বাংলাদেশ ব্যাংক
1 জুলাই 2023 থেকে 27 এপ্রিল 2024 পর্যন্ত স্থানীয় মুদ্রা বাজারে নিট 9,139.65 মিলিয়ন মার্কিন ডলার বিক্রয় করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহুমাত্রিক পেশাগত পরিচয়ের মাঝে বীমা সেবায় কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে আমরা জেনেছি। বীমা সেবাকে বঙ্গবন্ধু হৃদয়ে ধারণ করতেন। দুঃখজনকভাবে বাংলাদেশে এই বীমা সেবার প্রসারতা কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি। 2021 সালে বৈশ্বিক জিডিপিতে বীমা সেবার গড় অবদান ছিল 7%, যেখানে বাংলাদেশের মাত্র 0.46%, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতে ছিল 4.2%। বীমা শিল্পের অগ্রগতির জন্য বীমা নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বীমা প্রশ্ন করবেন মাননীয় সদস্য। অবশ্যই মাননীয় স্পিকার। আমার প্রশ্নটি হচ্ছে, মাননীয় স্পিকার, বীমা শিল্পের অগ্রগতির জন্য আস্থার সংকট দূর করে জনপ্রিয় করবার জন্য বিশ্ববিদ্যালয়ে বীমা বিষয়ে পড়াশোনা উদ্বুদ্ধ করার জন্য এবং জিডিপিতে বীমা শিল্পের অবদান বৈশ্বিক গড়ের কাছাকাছি আনয়নের জন্য গৃহীত পদক্ষেপ এবং পরিকল্পনার বিষয়ে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে বিনীতভাবে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনার খুব চমৎকার সম্পূরক প্রশ্নের জন্য। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের পরই বীমা শিল্পের উন্নয়ন এবং শিল্পের গতিশীলতা আনার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন। যেমন বীমা আইন 1938 পরিবর্তন করে বীমা আইন 2010 প্রবর্তন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010 প্রবর্তন, 2011 সালে বীমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বীমা অধিদপ্তর বিলুপ্ত করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ প্রতিষ্ঠা, জাতীয় বীমা নীতি 2014 এবং বীমা কর্পোরেশন আইন 2019 প্রণয়ন। এছাড়া স্বল্পতম সময়ের মধ্যে বীমা বিধি ও প্রবিধানমালা তৈরি করা হয় এবং বীমাকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় আনা হয়। জননেত্রী শেখ হাসিনার সরকারের এ সকল সংস্কারের ফলে বীমা শিল্পের গ্রহণযোগ্যতা এবং গুরুত্ব আগের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দেশের বীমা খাতকে কার্যকর ও দক্ষ পরিচালনার মাধ্যমে বীমা প্রতিষ্ঠানসমূহের জন্য সহায়ক ও সুষ্ঠু পরিবেশ তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি, বীমার আওতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ করার মাধ্যমে সার্বিক অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কাজ করছে। বীমা শিল্পের উন্নয়নে অর্থ মন্ত্রণালয় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে সদাই সচেষ্ট আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, একটি দেশের অর্থনীতির প্রাণ হল ব্যাংক খাত। আমাদের দেশে বেশ কয়েকটি প্রাইভেট ব্যাংক খুবই দুর্বল। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি প্রাইভেট ব্যাংক অন্য কয়েকটা সবল ব্যাংকের সাথে একীভূত হওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল। তার মধ্যে ন্যাশনাল ব্যাংক ছিল অন্যতম। কিন্তু হঠাৎ করে দেখলাম ন্যাশনাল ব্যাংক একীভূত হওয়ার যখন প্রক্রিয়া চলছে তখন এর মালিকানা চেঞ্জ হয়ে গেল। এই মালিকানা হঠাৎ করে কিভাবে চেঞ্জ হলো? তাহলে কি এই ব্যাংকটা এই একীভূত হওয়া থেকে কি সরে এসেছে এই সিদ্ধান্ত থেকে, কি না, আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলীয় মাননীয় চিফ হুইপ খুবই স্পেসিফিক প্রশ্ন করেছেন। এখন এই স্পেসিফিক প্রশ্নের জবাব দিতে গেলে আমাকে বলতে হবে যে গত 4 এপ্রিল আমরা একাদশ সংসদে আমরা ব্যাংকিং কোম্পানি রিলেটেড একটা মার্জার অ্যাকুইজিশন অ্যাক্ট আমরা পাশ করেছিলাম।
এবং এই বছরে 4 এপ্রিল বাংলাদেশ ব্যাংক থেকে একটি গাইডলাইন ইস্যু করা হয়েছে যে ব্যাংক দুর্বল হলে দুর্বল ব্যাংকের ক্ষেত্রে সেটা অন্য ব্যাংকের সাথে মার্জার হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এটি কিন্তু একটি গাইডলাইন এবং সেই গাইডলাইন অনুযায়ী যদি কোনো ব্যাংক মনে করেন যে তারা আরেকটি ব্যাংকের সাথে মার্জ হবেন, তাদের শেয়ার হোল্ডার সেটা মনে করে, সেই ক্ষেত্রে একেবারে এজিএম থেকে শুরু করে সবকিছু করে কিন্তু এই প্রসেসটা করতে হবে। এটা এমন না যে আজকে আমি মনে করলাম ব্যাংক এ এর সাথে ব্যাংক বি মার্জার হবে এবং তাদেরকে আমি একসাথে করে দিলাম, এটা কিন্তু পদ্ধতিটা সেরকম না। আর আপনি মাননীয় স্পিকার, মাননীয় সদস্য একটি ব্যাংকের কথা বলেছেন যার সাথে যার মালিকানা চেঞ্জ হয়েছে বলতে আমি দেখলাম যে ওনাদের বোর্ড চেঞ্জ হয়েছে, বোর্ডে নতুন বোর্ড এসছে এবং নতুন বোর্ডের আগের বোর্ডে অনেকে ছিলেন একেবারে ব্যাংকের শুরুতে, সেখান থেকে মানুষরা এসছেন। তো মালিকানা চেঞ্জের বিষয়টা আসলে আমার কাছে খুব স্পষ্ট নয়। আমি এই বিষয়ে আরো বিস্তারিত জেনে মাননীয় সদস্যকে পরবর্তীতে জানাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সোহরাবউদ্দিন, কিশোরগঞ্জ 2 সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে আজকে দেশের এখনো ডলার সংকট বিদ্যমান। এই ডলার সংকটের মূল কারণ হিসেবে আমি মনে করি অনেক কারণ আছে, তার মধ্যে মানি লন্ডারিং একটা বড় কারণ। দেশে প্রচুর পরিমাণ আনডিসক্লোজ মানি, অপ্রদর্শিত বৈধ টাকা আছে, কিন্তু এই টাকাকে সময় সময় সবসময় রিডিউস রেটে ট্যাক্স প্রদান করা একটা এই মানি লন্ডারিং আছে বলেই আজকে ডলার সংকট। এই ডলার সংকট দূর করতে হলে আজকে দেশের অপ্রদর্শিত বৈধ আয়কে ডিসক্লোজ করতে হবে, আনডিসক্লোজ মানিকে ডিসক্লোজ করতে হবে। আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থ প্রতিমন্ত্রীর কাছে আমার জানার যে এই সামনে আমাদের জুনের পরে বাজেট আসবে, সেখানে অপ্রদর্শিত আয়কে প্রদর্শনের কোনো সুযোগ দেওয়া হবে কিনা দেশের অর্থনীতিকে সচল করার জন্য এবং আজকে মানি মার্কেটকে চালু করার জন্য, এমনকি ডলার সংকট দূর করার জন্য আনডিসক্লোজ মানিকে ডিসক্লোজ করার ধন্যবাদ রিডিউস রেটে করবেন কিনা। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যকে ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তবে মাননীয় স্পিকার, এই মুহূর্তে অপ্রদর্শিত আয়কে প্রদর্শন করার জন্য প্রস্তাবিত বাজেটে, মানে যে বাজেট প্রস্তাব করা হবে সেখানে এটি আছে কিনা আমি আসলে এই মুহূর্তে বলতে পারছি না, মানে বলা সম্ভব নয়। কারণ এটা তো আমাদের বাজেট প্রস্তাবনা আসবে, সেটি এখনো ফাইনালাইজ হচ্ছে এবং এর আগের বাজেটগুলোতে এই ধরনের সুযোগ থাকলে, যেই বাজেট আসছে আমাদের জন্য সেটার মধ্যে এই ধরনের সুযোগ থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 200, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম, নাটোর 1, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আবুল কালাম, 58, নাটোর 1। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 200 আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদ উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 200 সংসদে উত্থাপিত হলো। মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন করার জন্য। আমি তারকা চিহ্নিত প্রশ্ন 200 এর উত্তর প্রদান করছি মহান জাতীয় সংসদে। আমরা
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে অগ্রসর হয়েছি। স্মার্ট বাংলাদেশের অন্যতম স্তম্ভ হচ্ছে স্মার্ট নাগরিক। তাই স্মার্ট নাগরিক তথা একটি স্মার্ট প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদের প্রয়োজন প্রযুক্তিগতভাবে দক্ষ জনবল। এই বিষয়টিকে বঙ্গবন্ধু কন্যা গভীরভাবে অনুধাবন করেছেন এবং তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মের সন্তানেরা যেন প্রযুক্তিগতভাবে দক্ষ হয়ে ওঠে, সেজন্য তিনি প্রাথমিক শিক্ষা স্তর থেকেই তথ্য প্রযুক্তি বিষয়টিকে পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এর ফলে আমাদের শিশুরা শৈশব থেকেই কম্পিউটার কোডিং এর মতো বিষয়কে খুব সহজেই শেখার সুযোগ পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভবিষ্যৎ প্রজন্মকে ফ্রন্টিয়ার টেকনোলজিতে দক্ষ করে গড়ে তোলার জন্য সকল ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই সকল উদ্যোগের যথাযথ বাস্তবায়নে নিরন্তর কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আপনার নির্বাচনী এলাকা 58 নাটোর 1 নাটোর জেলার লালপুর উপজেলায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় 17টি শিক্ষা প্রতিষ্ঠান এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় 12টি শিক্ষা প্রতিষ্ঠান সহ মোট 29টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, তালিকাটি এখানে দীর্ঘ আছে, আপনি অনুমতি দিলে অংশ বিশেষ পঠিত বলে গণ্য করা যেতে পারে। পঠিত বলেই গণ্য করা হবে। আর দ্বিতীয় অংশে পাশাপাশি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় 6টি শিক্ষা প্রতিষ্ঠান এবং শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় 1টি, শেখ রাসেল স্কুল অফ ফিউচার সহ 7টি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ 13টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। তালিকাটি আবারও আমি মাননীয় স্পিকার পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি। মাননীয় মন্ত্রী, অবশিষ্ট অংশই পঠিত বলে গণ্য করা হবে। প্রকল্পের অধীনে আরো 25টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ইতিমধ্যেই লালপুর উপজেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের নিমিত্তে আপনার মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট থেকে যে ডিও মারফত 26টি প্রতিষ্ঠানের তালিকা এবং অন্যান্য 7টি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন পাওয়া গিয়েছে। এছাড়া বাগাতিপাড়া উপজেলায় শেখ রাসেল ল্যাব স্থাপনের নিমিত্তে আপনার মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট থেকে যে ডিও মারফত 32টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাওয়া গিয়েছে। প্রাপ্ত তালিকা যাচাই বাছাই কার্যক্রম চলছে। যাচাই বাছাই শেষে কম্পিউটার ল্যাব স্থাপনের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান উপদেষ্টা তথ্য উপদেষ্টা তার নেতৃত্বে তার হাত ধরে আমাদেরও নাটোরের সুযোগ্য সন্তান মাননীয় মন্ত্রী মহোদয় কাজ করে যাচ্ছেন। গোটা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে নিয়ে যাচ্ছেন। আমার প্রশ্ন যে এই ভালো 18 কোটি মানুষের যে ভালো কাজ হচ্ছে, এই ভালো কাজের মধ্যে কিছু দুষ্ট লোক এই রাত্রে হ্যাকারদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তারা শত শত টাকা তারা লক্ষ লক্ষ টাকা কোটি টাকা তারা রাতারাতি তারা লুট করে নিচ্ছে আর অসহায় মানুষগুলা কান্নাকাটি করছে। এই প্রক্রিয়াটা কি, কিভাবে এই মধ্যে দিয়ে তারা রাতেই টাকাটাই নিয়ে চলে যাচ্ছে এবং কিভাবে তারা এটা করে যাচ্ছে, মামলাতেও রোধ করা যাচ্ছে না। মাননীয় মন্ত্রী আপনিও জানেন, তো এটা এই কি আপনার মানে পদ্ধতি প্রযুক্তি আছে যে এই হ্যাকাররা এবং এই জুয়ারিরা যাতে সর্বনাশ মানুষকে সাধারণ মানুষকে যাতে কষ্ট না দেয়, এই কষ্ট রোধ করবে আপনার কি কি পদক্ষেপ আছে মাননীয় মন্ত্রী, এটা আমার জানার ইচ্ছা। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করার জন্য। ডিজিটাল বাংলাদেশের যত অগ্রগতি হচ্ছে, সাইবার জগতে অপরাধ প্রবণতা এবং ঝুঁকি ততই বাড়ছে। 2008 সালের আগে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন কার্যক্রম শুরুর আগে আমাদের আর্থিক লেনদেন অথবা সরকারি সেবা বলতে গেলে তেমন কোনো কার্যক্রম ছিল না, যার ফলে কিন্তু সাইবার ঝুঁকিটাও কম ছিল। যত দ্রুত আমরা আমাদের ডিজিটাইজেশন করেছি তত বেশি কিন্তু অর্থ এবং উপাত্তের সুরক্ষা আমাদের প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে, যার ফলে কিন্তু আমরা 2018 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই মহান জাতীয় সংসদে আমরা পাশ করেছিলাম
এবং তারপরে সময়ের প্রেক্ষিতে প্রয়োজনের তাগিদে এখন নতুন আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটি 2023 প্রণয়ন করা হয়েছে এবং তারই আলোকে আমরা 4টি মূল স্তম্ভ নিয়ে কাজ করছি। প্রথমত, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ন্যাশনাল সাইবার সিকিউরিটি কাউন্সিল রয়েছে। সেখান থেকে আমাদের এই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য প্রযুক্তি বিশেষজ্ঞরা কাজ করছেন। দ্বিতীয়ত, আমাদের যেই ফরেনসিক ল্যাব, সেখানেও কাজ হচ্ছে। কোনো অপরাধ যদি সংঘটিত হয় তাহলে সেই অপরাধকে চিহ্নিত করা, অপরাধীদেরকে চিহ্নিত করা এবং তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য, যাচাই বাছাই করার জন্য সেই ডিজিটাল ফরেনসিক ল্যাব কাজ করছে। আমাদের সাইবার রেসপন্স টিম আমাদের কাউন্টার টেরোরিজম এবং ইন্টেলিজেন্স এজেন্সি সহ অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে। ইতিমধ্যে আমরা 23,000 এই ধরনের জুয়ার সাইট, পর্নোগ্রাফি সাইট, এই ধরনের অপরাধমূলক কার্যক্রমে যে সকল প্ল্যাটফর্মগুলো যুক্ত ছিল সেগুলোকে আমরা ব্লক করেছি এবং প্রতিনিয়ত প্রতিদিন আমরা 24 ঘন্টা কিন্তু আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছে। ফলে আমরা অনেক অপরাধ প্রতিরোধ করতে পারছি, কিন্তু এটা চলমান প্রক্রিয়া, এটা চলমান থাকবে। আমরা সেই ক্ষেত্রে আমাদের যেই 333 একটা কল সেন্টার আছে, সেখানে আমরা দেশবাসীকে অনুরোধ করব তারা যেন ফোন করে তাদের কোনো তথ্য উপাত্ত প্রয়োজন হলে বা কোনো উপদেশের প্রয়োজন হলে অভিযোগ জানাতে গেলে তারা করতে পারেন। 999 আছেন, যেখানে পুলিশকে তারা অভিযোগটা জানাতে পারেন। এবং পাশাপাশি আমাদের একটা digital-literacy.gov.bd ওয়েবসাইট আছে, যেখান থেকে প্রায় 10 লাখের উপরে ছাত্রছাত্রী তারা প্রশিক্ষণ শেষে ডিজিটাল সার্টিফিকেট পেয়েছে। আমরা সকল নাগরিককে অনুরোধ করব digital-literacy.gov.bd ওয়েবসাইটটি ভিজিট করার জন্য, যাতে করে তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়। দ্বিতীয়ত, আমরা প্রযুক্তিগত অনেক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছি, সাথে কঠোর আইনের প্রয়োগ করার ব্যবস্থা করছি এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করছি যেন আমাদের অর্থ এবং উপাত্ত আমরা সুরক্ষিত রাখতে পারি। এবং আমরা নতুন আরেকটি আইন প্রণয়নের দিকে মনোযোগী হয়েছি, যেটি হচ্ছে প্রাইভেট ডেটা প্রোটেকশন অ্যাক্ট। এর ফলে আমরা আশা করছি যে এই ধরনের সাইবার অপরাধীদেরকে আমরা প্রতিরোধ করে আমাদের দেশের ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় সাইবার নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য নিলুফার আঞ্জুম, ময়মনসিংহ 3, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা এখন একটা বদলে যাওয়া বাংলাদেশের গল্প শুনছি, ডিজিটাল স্মার্ট বাংলাদেশ, যেটা একসময় স্বপ্ন ছিল সেটা এখন বাস্তব। আমার প্রথম পর্যায়ে আমার উপজেলা গৌরীপুর, ময়মনসিংহ 3, 148। এখানে আমি প্রতিদিন প্রতিটা বাড়ি গিয়ে মা বোনদের কাছে গিয়েছি এবং বলেছি যে তাদেরকে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ডিজিটাল পদ্ধতিতে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। বা আমাদের গৌরীপুর কৃষি কাজে নির্ভরশীল এবং এখানে শিল্প কারখানা নেই, কাজ করার সুযোগ সুবিধা খুবই কম। সেখানে প্রথম পর্যায়ে মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে 7টি উপজেলার মধ্যে আমার উপজেলাকে অন্তর্ভুক্ত করেছেন ফ্রিল্যান্সিং এর জন্য, ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য 35 দিন ব্যাপী। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, এখানে যে যারা ট্রেনিং নিবে তাদেরকে ভাতা বা এই ধরনের মানে টিএডিএ যেটাকে বলে ছোট করে দেওয়া এবং ট্রেনিং শেষে তাদের হাতে কোনো ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করা হবে কিনা, যার মাধ্যমে তারা নিজেরা কিছু করে উপার্জন করতে পারবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে প্রাথমিকভাবে একটা পাইলট প্রজেক্টের আওতায় উনার গৌরীপুর উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে 100 জন কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে। 35 দিন ব্যাপী একটি প্রশিক্ষণ। আমরা আশা করছি যে সেই প্রশিক্ষণ থেকে আমাদের তরুণ তরুণীরা উপকৃত হবে এবং আত্মকর্মসংস্থানের স্মার্ট কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। তবে আমি এটুকু জানাতে চাই যে আসলে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে বিনামূল্যে, কিন্তু প্রশিক্ষণ যারা নিতে আসবেন তাদের যাতায়াত বা কোনো খরচ আমরা দিতে চাই না, কারণ এই ধরনের একটি প্রশিক্ষণ নিতে গেলে মাসে 10 থেকে 15 হাজার টাকা কিন্তু কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানকে দিতে হতো। কিন্তু যেই পরিমাণ অর্থটা সরকার বিনিয়োগ করছে
তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা দেখেছি যে কোনো প্রশিক্ষণ কর্মসূচি বা প্রকল্পে যখন হাজিরার জন্য 100 বা 500 টাকা দেওয়া হয়, তখন কিন্তু প্রশিক্ষণের থেকে সেই ভাতা নেওয়ার জন্যই তরুণ তরুণীরা বেশি আকৃষ্ট হয়। এই অভিজ্ঞতা থেকেই আমরা আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রত্যেকটি প্রশিক্ষণ কর্মসূচিতে আমরা আসলে হাজিরা ভাতাটা আমরা বন্ধ করে দিয়েছি। বরঞ্চ উনি যে প্রস্তাবটি দিয়েছেন যে প্রশিক্ষণ শেষে একটা পরীক্ষা হবে, সেই যাচাই বাছাই এবং পরীক্ষা অন্তে যদি দেখা যায় যে একজন ফ্রিল্যান্সার ছেলে বা মেয়ে সে আসলে তার দক্ষতাটা ভালোভাবে অর্জন করতে পেরেছে, নিয়মিত সে প্রশিক্ষণে অংশ নিয়েছে, তাহলে তারপরে তাকে একটা করে ল্যাপটপ প্রদান করা হবে। তবে সেটা প্রশিক্ষণ শেষে পরীক্ষা পূর্বক। আমার মনে হয় সকল মাননীয় সংসদ সদস্য যদি আমাদের প্রশিক্ষণ কর্মসূচি এবং প্রকল্পগুলো যদি একটু তারা মনোযোগ দিয়ে দেখাশোনা করেন এবং স্থানীয়ভাবে যদি শিক্ষক এবং আমাদের যারা কর্মকর্তা আছেন তারা যদি দেখেন, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচিগুলো কাজে লাগাতে পারবো। এবং ভবিষ্যতেও কিন্তু আমরা উনার উপজেলা একটি জয় সার্ভিস ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার আমরা স্থাপন করবো স্থায়ীভাবে, যাতে সেখান থেকে আরো হাজার হাজার তরুণ তরুণীর আত্মকর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা 19, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মাননীয় মন্ত্রী মহোদয়, ইদানিং দেখা যাচ্ছে ফেক ফেসবুক আইডি খুলে একজন জনপ্রতিনিধি কিংবা ব্যবসায়ীকে যা তা লিখে তার মান সম্মান ক্ষুণ্ণ করছে, এবং ইউটিউব আইডি খুলে যা তা সে লিখছে এবং মানুষের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। এখন আপনার মন্ত্রণালয় থেকে এই সমস্ত ফেক আইডি যাতে কেউ খুলতে না পারে এবং ইউটিউবে যা তা যদি যাতে কেউ লিখতে না পারে, এই ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। এটি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের প্রত্যেকটি দেশেরই সমস্যা, যেখানে এই সোশ্যাল মিডিয়া, নিউ মিডিয়াতে এই ধরনের মিসইনফরমেশন এবং এই ধরনের ফিশিং, মাস্কিং, এই ধরনের অপরাধ করা হচ্ছে, অপপ্রচার, গুজব ছড়িয়ে অনেকে প্রাণহানি হচ্ছে, অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমাদের যারা মাননীয় সংসদ সদস্য বা রাজনৈতিক নেতৃত্ব আছেন তাদের বিরুদ্ধে তো অপপ্রচার হয়ই, অনেক সময় কিন্তু আমাদের ছাত্রী বোন, সন্তানদের, কন্যাদের, তাদেরও কিন্তু অনেক ধরনের ডিপ ফেক ভিডিও কিংবা ইমেজটাকে প্রসেস করে ফটোশপে কাজ করে এমন অনেক ধরনেরই অপপ্রচার বা মানহানিকর, আক্রমণাত্মক কন্টেন্ট সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়া হয়, যার জন্য কিন্তু অনেক ছাত্র ছাত্রী, কিশোরীদেরকে জীবন পর্যন্ত দিতে হয়েছে। তো সেই ক্ষেত্রেই কিন্তু প্রয়োজনে এবং সময়ের তাগিদে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করেছি, এবং যে কোনো কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে আইনের আশ্রয় গ্রহণ করতে পারে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। একই সাথে কিন্তু আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক সহ আমরা আমাদের বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন BTRCর মাধ্যমে এই আইনের বলে আমরা প্রতিনিয়ত এই অভিযোগগুলো করে থাকি। সেই ক্ষেত্রে আমি আপনার মাধ্যমে সকল মাননীয় সংসদ সদস্য এবং যারা দায়িত্বশীল কর্মকর্তা, জনপ্রতিনিধি আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি আমাদের কাছে আপনাদের যে নিজস্ব পেজ কিংবা ইউটিউব চ্যানেল আছে, অ্যাকাউন্ট আছে, সেটি যদি ভেরিফিকেশনের জন্য পাঠান তাহলে আমরা এটা ভেরিফাই করে দেব। তাহলে কিন্তু অন্য কোনো ফেক আইডি দিয়ে আপনার নামে কেউ অপপ্রচার করতে পারবে না। পাশাপাশি আমরা ফেসবুক, ইউটিউব সহ টিকটক, অন্যান্য সোশ্যাল মিডিয়াকে নিয়মিতভাবে অভিযোগগুলো পাঠাই, যাতে এই প্ল্যাটফর্মটা মাল্টিন্যাশনাল, তাদের কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো অফিস রেজিস্ট্রেশন করা নাই। এটা আমরা বারবার বলছি, এই কারণেই কিন্তু পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্টটা প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যাতে বাংলাদেশের কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের কোনো তথ্য উপাত্ত যাতে সেই নাগরিকের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান যেন সে দেশের বাইরে না নিয়ে যেতে পারে এবং সে যাতে তার অনুমতি ছাড়া অপব্যবহার করতে না পারে। তো আমি আবারও অনুরোধ করব সবাইকে, তারা যেন ভেরিফাই করে নেন এবং পাশাপাশি আমাদেরকে অভিযোগ করলে আমরা এর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিব এবং তাদেরকেও বাধ্য করব যাতে তারা নিজেরাও এই ধরনের ব্যবস্থাটা গ্রহণ করে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 201
মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন পাভেল, নীলফামারী 3 অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাইদ খোকন, ঢাকা 6। আপনি উত্থাপন করুন তারকা চিহ্নিত প্রশ্ন 201। আমি মোহাম্মদ সাইদ খোকন, তারকা চিহ্নিত প্রশ্ন 201 মহান সংসদে উপস্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 201 সংসদে উত্থাপিত হলো। মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 201 এর উত্তর এই মহান জাতীয় সংসদে প্রদান করছি। স্মার্ট বাংলাদেশের স্মার্ট প্রজন্ম গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পের মাধ্যমে একটি শেখ রাসেল স্কুল অফ ফিউচার সহ মোট 25টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। তালিকা মাননীয় স্পিকার আপনাকে পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি। এর পাশাপাশি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় শেখ রাসেল ল্যাব প্রকল্পের আওতায় একটি শেখ রাসেল স্কুল অফ ফিউচার সহ মোট 18টি প্রতিষ্ঠানে শেখ রাসেল ল্যাব স্থাপন করা হয়েছে। এক্ষেত্রেও আমি তালিকাটি পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি। জি, পঠিত বলে গণ্য করা হবে। আগামীতে নীলফামারী 3 জলঢাকা কিশোরগঞ্জ সংসদীয় আসনে ডিজিটাল সংযোগ স্থাপন ইডিসি প্রকল্পের অধীনে আরো 25টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। ইতিমধ্যে জলঢাকা উপজেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের নিমিত্তে আপনার মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট থেকে ডিও মারফত 4টি প্রতিষ্ঠানের তালিকা এবং অন্যান্য 8টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন পাওয়া গিয়েছে। এছাড়া কিশোরগঞ্জ উপজেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের নিমিত্তে আপনার মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট থেকে ডিও মারফত 18টি প্রতিষ্ঠানের তালিকা এবং অন্যান্য 4টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন পাওয়া গিয়েছে। প্রাপ্ত তালিকা যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। যাচাই বাছাই শেষে কম্পিউটার ল্যাব স্থাপনের পরবর্তী কার্যক্রম শুরু হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাইদ খোকন, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আজ আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তার প্রয়াত স্বামী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি প্রশ্ন করছি মাননীয় প্রতিমন্ত্রীকে, পুরনো ঢাকায় ডিজিটাল ল্যাব স্থাপনের কোনো পরিকল্পনা মাননীয় প্রতিমন্ত্রী রয়েছে কিনা, যদি না থাকে এ ব্যাপারে তিনি কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আশ্বস্ত করতে চাই, ওনার নির্বাচনী এলাকায় আমাদের ইস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের আওতায় নতুন করে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং স্কুল অফ ফিউচার প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে এবং আগামী 2025 সালের মধ্যে সারা বাংলাদেশে আরো 10,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে, এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আরো 5,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ 3, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ জানাই যে উনি দিনরাত কাজ করছেন ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে স্মার্ট বাংলাদেশ করবার জন্য। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হল, মাননীয় প্রতিমন্ত্রী বলেছিলেন, এখনো বলেছেন যে আপনারা ডিওডারেন্ট দিয়েছেন, সে যাচাই বাছাই হচ্ছে আজকে বলছেন, কিন্তু আমি গত পার্লামেন্টে আমি অনেক প্রশ্ন করেছিলাম যে আমরা যে 25টি ল্যাবের তালিকা দিলাম সেগুলো কি হবে। উনি বলেছিলেন যে এই জুনের মধ্যে, 24 জুনের মধ্যে 10টা কাজ শুরু হবে আর জুনের পরে বাকি 15টা হবে। মাননীয় স্পিকার, কিন্তু এই জুনের মধ্যে, জুন মাস চলে আসে, প্রায় মে মাস চলছে, এখনো কোনো ল্যাবের কাজ শুরু হয়নি আমার এলাকায়। এখানে দেখছি অনেক এলাকায় 25টি হয়ে গেছে, আমার এলাকায় এইটি হয়নি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করতে চাই যে আমার নির্বাচনী এলাকায় যে 25টি তালিকা দিয়েছি সেগুলো জুনের মধ্যে হবে কি সামনে হবে, এই বিষয়টি জানতে পারলে আমি ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী।
মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অবহিত করতে চাই যে গত অর্থ বছরে অর্থ মন্ত্রণালয়ের একটা নিষেধাজ্ঞা ছিল যে নতুন কোনো গাড়ি কিংবা নতুন কম্পিউটার কেনার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল, যার ফলে আমরা গত অর্থ বছরে নতুন কোনো কম্পিউটার ল্যাব স্থাপন করতে পারিনি। এই অর্থ বছরে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আগামী জুনের মধ্যে আমরা 2000-এর মতো আর কি কম্পিউটার ল্যাবের আমরা প্রকিউরমেন্টে কাজ করব। কিছুটা বিলম্বের জন্য আমি দুঃখ প্রকাশ করছি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে, তবে খুব অল্প সময়ের মধ্যে 10টা না হলেও 5টি শেখ রাসেল কম্পিউটার ল্যাব ওনার নির্বাচনী আসনে আমরা স্থাপন করতে পারবো বলে আশ্বস্ত করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মঈনুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া 6, সম্পূরক প্রশ্ন করুন। আপনাকে ধন্যবাদ। আজকে বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রীর কাছে একটা প্রশ্ন করতে চাই। ডক্টর ওয়াজেদ সাহেব ছিলেন ব্রিলিয়ান্ট অফ দ্য ব্রিলিয়ান্টস। তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ যখন ডিজিটালাইজেশন হচ্ছিল, বিরোধী দলরা তখন টন্টিং করত ডিজিটালকে নিয়ে। আজকে ডিজিটাল বাংলাদেশ একটা বাস্তবতার ব্যাপার এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে ডিজিটাইজ হয়েছে। মাননীয় মন্ত্রীর কাছে এখন প্রশ্ন রাখতে চাই, স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে মাননীয় মন্ত্রী মহোদয় সারা বাংলাদেশে স্মার্টলি শেখ রাসেল ডিজিটাল ল্যাব সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করবে কিনা? আই মিন ইভেন্ট ডিস্ট্রিবিউশন না আন ইভেন্ট ডিস্ট্রিবিউশন হবে? মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া বাংলাদেশের জন্য বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠা এবং বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য যে অসামান্য অবদান রেখে গেছেন, তার জন্য আমরা আজকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার স্মৃতি বিজড়িত তার নিজের বিভাগ, নিজের জেলা রংপুরে আমরা একটি অত্যাধুনিক ডক্টর ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক নির্মাণ কাজ আমরা ইতিমধ্যেই শেষ প্রান্তে চলে এসেছি এবং নাটোর জেলায় ডক্টর ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এটির আইন প্রণয়নেও কাজ হয়ে গেছে এবং আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আশ্বস্ত করতে চাই যে ওনার ব্রাহ্মণবাড়িয়ায় ওনার নির্বাচনী এলাকায় আমরা শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি সারা বাংলাদেশের ভবিষ্যৎ নাগরিকদেরকে আমরা সৃজনশীল, উদ্ভাবনী, সমস্যা সমাধানকারী চতুর্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাইয়ে নেতৃত্ব দেওয়ার মতো করে স্মার্ট নাগরিক তৈরি করার জন্য আমরা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করছি। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইসিটি ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি। আমরা জেলা পর্যায়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি এবং বিভাগ পর্যায়ে আমরা হাইটেক পার্ক নির্মাণ করছি। এভাবে কিন্তু আমরা আসলে একটি উদ্ভাবনী জাতি এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি এবং আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দ্রুতই আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য সৈয়দ সাইদুল হক, হবিগঞ্জ 4, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমরা ডিজিটাল বাংলাদেশে অনেক দূরে গিয়েছি। আমরা ইন্টারনেট স্পিডে আপনারা 142টি দেশের মধ্যে গত বছর 126তম ছিলাম, এরপরে আমরা আরো ডেভেলপ করে 111তে সম্ভবত আসছি। তো এই স্পিড আমাদের ইন্টারনেটের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এই স্পিড বাড়ানোর জন্য নেক্সট কি কার্যক্রম এবং স্পিড না থাকার কারণে মাননীয় মন্ত্রী আপনারা আমাদের যে ফোন অপারেটর যাদের ফোন সিম আমরা ব্যবহার করি, তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্নভাবে কেটে নেয়, এই অভিযোগগুলো আপনি জানেন। এইগুলা আমরা এন্ড ইউজার যারা, তারা ফোন কোম্পানির সাথে আমরা কুলায় উঠতে পারি না। আপনি জানেন যে এই ধরনের কোনো প্রতারণা হইলে আমরা জিডিও করতে পারি না। এই ব্যাপারে আমরা আপনাদের সরকার থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনাদের কোনো এক্সপার্ট প্যানেল আছে কিনা এটা একটু জানতে চাই মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার,
মাননীয় সংসদ সদস্য মহোদয় তিনটি বিষয়ের অবতারণা করেছেন, খুব গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে আমাদের ইন্টারনেটের স্পিড। আমি আনন্দের সাথে বলতে পারি যে বাংলাদেশে ইন্টারনেটের যে ব্যয় মূল্য, এটি পৃথিবীর অন্যতম আর কি সস্তা দামে আমরা ইন্টারনেট কিনতে পারি, যার অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের। কারণ আজ থেকে 15 বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র 50 লাখ, মাননীয় স্পিকার, এবং তখন ইন্টারনেট পার এমবিপিএস এর দাম ছিল 85,000 টাকা, এবং ঢাকার বাইরে কোনো ব্রডব্যান্ড কানেক্টিভিটি ছিল না। মোবাইল নেটওয়ার্ক তখন, এখন যে 5th জেনারেশনে আমরা আছি, এটা কিন্তু 2nd জেনারেশনে ছিল, অর্থাৎ মোবাইলে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না। সেইখান থেকে কিন্তু এখন ইন্টারনেট আমরা পার এমবিপিএস 50 টাকায় নামিয়ে আনতে পেরেছি, এবং বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13 কোটিতে উন্নীত করতে পেরেছি, এবং ঢাকা থেকে বিভাগ, জেলা, উপজেলা হয়ে এখন ইউনিয়ন, এমনকি আপনি যদি প্রত্যন্ত চর কিংবা দ্বীপ কিংবা পাহাড় যেখানেই যান, বাংলাদেশের 98% ভূখণ্ড এখন 4th জেনারেশন মোবাইল নেটওয়ার্ক আওতায় এসছে। এখন 19 কোটি সিম ব্যবহারকারী। কিন্তু এই যে মোবাইল ফোনের যে বিপ্লব, ইন্টারনেট ব্যবহারের যে বিপ্লব, এটি কিন্তু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে। 2008 সালে যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেওয়া হয়, তখন কিন্তু এই মোবাইল ব্যবহারকারীর সংখ্যা, ইন্টারনেট ব্যবহারের সংখ্যা অত্যন্ত নগণ্য ছিল। সেখান থেকে আমরা এসেছি, এবং 1998 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী মোবাইলের মনোপলি ভেঙে দিয়ে 4টি কোম্পানিকে উনি লাইসেন্স প্রদান করেন, তার ফলেই কিন্তু আজকে আমরা এই মোবাইলের সম্প্রসারণ এবং সাধারণ দরিদ্র মানুষের কাছে স্বল্প মূল্যে মোবাইল ফোন এবং ইন্টারনেট পৌঁছে দিতে পেরেছি। দ্বিতীয় যে অংশটি হচ্ছে যে আমরা গতকালকেই আমরা আমাদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উদ্যোগে আমরা একটি গণশুনানির আয়োজন করেছিলাম, যেখানে ফিজিক্যাল এবং ডিজিটাল মাধ্যমে 3000 জন প্রশ্ন জমা দিয়েছিলেন। 3 ঘন্টা ব্যাপী আমরা শুনানি করেছি। সেখানে আমরা এই মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরকে আমরা কিন্তু জবাবদিহিতার কাতারে এনেছি, সরাসরি গ্রাহকদের প্রশ্নের সম্মুখীন করেছি এবং আমরা সমাধানের পথও দিয়েছি। এবং তৃতীয়ত যেটা আমি বলবো, যে আমাদের যে ভবিষ্যতে যে পরিকল্পনা, সেখানে অবশ্যই যে কোনো গ্রাহক, তিনি সংসদ সদস্য হন অথবা সাধারণ একজন নাগরিক হন, কৃষক হন, শ্রমিক হন, তারা যদি আমাদের বিটিআরসিতে অভিযোগ করেন, তাহলে সেই মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যত প্রভাবশালী, যত বড় কোম্পানি হোক, তাদেরকে আমরা আর্থিকভাবে ফাইন করব, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো, এবং আমাদের সেই আইটি অডিট টিম রয়েছে, ফাইন্যান্সিয়াল অডিট টিম রয়েছে। আমরা সেই জবাবদিহিতা নিশ্চিত করছি বলেই আমাদের বিটিআরসি থেকে কিন্তু 73,000 কোটি টাকা আমরা আমাদের রাজস্ব খাতে জমা দিতে পেরেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 203, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তৌহিদুজ্জামান, যশোর 2, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজ 9 মে মেধাবী, সৎ, নিরহংকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার আজকে 15তম প্রয়াণ দিবস। আমি তার চিকিৎসার সাথে সরাসরি সম্পৃক্ত চিকিৎসক হিসাবে সম্পৃক্ত থেকে গর্বিত ও আলোকিত মানুষটির আজকের এই মৃত্যু দিনে আমি স্মৃতিকাতর হয়ে পড়ি। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি উনি যেন জান্নাতবাসী হন। মাননীয় স্পিকার, আমি তারকা চিহ্নিত প্রশ্ন 203 এই মহান সংসদে আপনার মাধ্যমে উপস্থাপন করলাম। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 203 সংসদে উত্থাপিত হলো। মাননীয় অর্থমন্ত্রীর পক্ষে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তৌহিদুজ্জামানকে আপনার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্ন উত্থাপন করার জন্য। স্বাস্থ্য খাতকে সুসংহতকরণে ওষুধ, চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে মাননীয় স্পিকার।
তার মধ্যে বর্তমানে কিডনি ডায়ালাইজার কিট আমদানিতে মোট কর ভার 15.25%। কাস্টম ডিউটি, তার মধ্যে কাস্টম ডিউটি 5%, রেগুলেটরি ডিউটি নেই, সাপ্লিমেন্টারি ডিউটি নেই, অ্যাডভান্স ট্যাক্স 5%, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5%, ভ্যালু অ্যাডেড ট্যাক্স নেই। এই করভার প্রযোজ্য রয়েছে। বর্ণিত বিষয়ে করভার কমানোর প্রস্তাব করা হলে তা যথানিয়মে বিধি মোতাবেক বিবেচনা করা হবে মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তৌহিদুজ্জামান সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় অর্থ প্রতিমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর দানের জন্য ধন্যবাদ জানাই, কিন্তু আজকেই আমি ভেন্ডরের থেকে যে লেটেস্ট ট্যারিফ এটা আমি কালেক্ট করেছি। আমাদের যে ডায়ালাইসিস ফিল্টার তার জন্য কর বহাল আছে 37%, কাস্টম ডিউটি 10%, ভ্যাট 15%, এআইটি 5%, এটি 5%, গড়ে 37%। ডায়ালাইসিস করার সময় বেশ কতগুলো আনুষঙ্গিক সার্কিট জড়িত থাকে। ডায়ালাইসিস সার্কিটের উপরে যে কর আরোপ করা আছে সেটা 37%, এটার ফ্র্যাকশনও অনেকটা এরকম। পার্মানেন্ট ক্যাথেটার তার জন্য 15% এবং শর্ট ক্যাথেটার তার জন্য 5%। আমি আবারও আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে এই কর হার কমানোর জন্য আবার আমি বিবেচনা করার জন্য অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যের প্রস্তাবনা প্রণিধানযোগ্য এবং এই বিষয়ে সুনির্দিষ্ট একটি প্রস্তাবনা যদি পাঠানো হয় সেটা বিবেচনা করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রীদের জন্য নির্ধারিত তারকা চিহ্নিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর পর্ব আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের উপর কার্যক্রম স্থগিত রাখা হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব। আমি এখন উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাবগুলো উত্থাপনের আহ্বান জানাবো। প্রথম সিদ্ধান্ত প্রস্তাব। প্রথমে মাননীয় সদস্য জনাব আব্দুর রউফ কুষ্টিয়া ৪-কে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের আহ্বান জানাচ্ছি। অনুপস্থিত, উত্থাপিত হল না। দ্বিতীয় সিদ্ধান্ত প্রস্তাব। দ্বিতীয় সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি নাটোর ৪-কে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আপনার মাধ্যমে আমার সিদ্ধান্ত প্রস্তাব সংসদের অভিমত এই যে নাটোর জেলার গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার মধ্যবর্তী স্থানে একটি কারিগরি কলেজ স্থাপন করা হোক সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করিলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল। তৃতীয় সিদ্ধান্ত প্রস্তাব। তৃতীয় সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের জন্য মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার গাইবান্ধা ১-কে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের অভিমত এই যে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। আমি আপনার অনুমতিক্রমে সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল। চতুর্থ সিদ্ধান্ত প্রস্তাব। চতুর্থ সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য জনাব ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু নেত্রকোনা ৩-কে আহ্বান জানাচ্ছি। অনুপস্থিত, উত্থাপিত হল না। পঞ্চম সিদ্ধান্ত প্রস্তাব। পঞ্চম সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর ২-কে আহ্বান জানাচ্ছি। অনুপস্থিত, উত্থাপিত হল না। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি নাটোর ৪-কে তার
সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে বাংলাদেশ সকল ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, তার মধ্যে কারিগরি ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। কিন্তু আমার নির্বাচন এলাকা গুরুদাসপুর বড়াইগ্রামে অনেক বিদ্যালয়ে অনেক কলেজে কারিগরি শিক্ষা ব্যবস্থা রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সেখান থেকে দক্ষ জনশক্তি তৈরি করে জনশক্তি হিসাবে রপ্তানি করবার মতন দক্ষ মানুষ তৈরি হচ্ছে না। সেই জন্য সরকারি তত্ত্বাবধানে যদি বর্তমান আধুনিক যুগ বিশ্ব আজ হাতে কলমে কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজের ও দেশের ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছে, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। বর্তমান সরকার হাতে কলমে কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশ ও বিদেশে কর্মসংস্থান তৈরি করছে এবং বিদেশে গিয়ে ভাগ্যের পরিবর্তন করছে। ইতিমধ্যে দেশে অনেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। আমার নির্বাচন এলাকা নাটোর জেলা গুরুদাসপুর বড়াইগ্রাম নিয়ে গঠিত। আমার নির্বাচন এলাকায় 2টি উপজেলা, প্রায় 8 লক্ষ লোকের বসবাস। এই এলাকায় অনেক যুবক যুবতী রয়েছে যারা কারিগরি কলেজ স্থাপন করা হয় তাহলে তারা কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজেদের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বর্তমান সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য আমার নির্বাচন এলাকার জনগণের দাবি গুরুদাসপুর ও বড়াইগ্রামে উপজেলার মধ্যবর্তী স্থানে একটি কারিগরি কলেজ স্থাপন করা হোক। আমার সিদ্ধান্ত প্রস্তাবটি গ্রহণ করবেন এই আশা রেখে শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর পক্ষে 1 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য মাসুদা সিদ্দিক রোজি, মহিলা আসন 34। 1 মিনিট। কোনটার উপর এটা? ও প্রথমটা তো এটা না? ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্যের সিদ্ধান্ত প্রস্তাবের সাথে আমি একমত পোষণ করছি যে নরসিংদী জেলায় নরসিংদী সদর বা পলাশ উপজেলায় অবিলম্বে একটি কারিগরি কলেজ স্থাপন করার প্রস্তাব করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, কুমিল্লা 8। 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মূল প্রস্তাবকারী নাটোর 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারির বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি। বর্তমান এই আধুনিক বিশ্ব সম্পূর্ণরূপে দাঁড়িয়ে আছে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর। এই প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জনের লক্ষ্যেই আধুনিক বিশ্ব তার সুদূর প্রসারী প্রয়াস অব্যাহত রেখেছে। এই প্রয়াসকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় সদস্য কারিগরি কলেজ স্থাপনের যে প্রস্তাব করেছেন, উক্ত প্রস্তাবে আমি সর্বাত্মক সমর্থন জানাচ্ছি। তাই আমার নির্বাচনী এলাকায় একটি কারিগরি কলেজ স্থাপন করা হলে প্রবাসী উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, বেকার সমস্যা সমাধান হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। একই সাথে আমি আমার নির্বাচনী এলাকা বরুড়ায় একটি কারিগরি স্থাপন প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, বিরোধী দলীয় চিফ হুইপ, কিশোরগঞ্জ 3। 1 মিনিট। মাননীয় স্পিকার, 61 নাটোর 4 থেকে নির্বাচিত সিদ্দিকুর রহমান পাটোয়ারি সংসদ সদস্য, তিনি যে সিদ্ধান্তের প্রস্তাব এনেছেন এটা খুবই যুগোপযোগী, আমি এটা সমর্থন করি। মাননীয় স্পিকার, বাংলাদেশে প্রতি বছর 18 থেকে 20 লক্ষ জব মার্কেটে নতুন চাকরি প্রত্যাশী। দেশে বিদেশে মাত্র 5 থেকে 6 লক্ষ লোকের কর্মসংস্থান হয়, বাকি লোকদের কর্মসংস্থান হয় না। এর থেকে একমাত্র পরিত্রাণের উপায় যদি আমরা কারিগরি শিক্ষায় যুব সমাজকে প্রশিক্ষিত করতে পারি। তাই এই প্রস্তাবের সাথে আমি একমত হয়ে এই প্রস্তাবটির পরে বড়াইগ্রাম উপজেলার মধ্যবর্তী স্থানের পরে কিশোরগঞ্জ জেলার টাইল উপজেলা শব্দগুলি প্রতিস্থাপন করার জন্য প্রস্তাব করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য পঙ্কজনাথ, বরিশাল 4। 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার,
মাননীয় সংসদীয় সিদ্দিকুর রহমান পাটোয়ারি সাহেবের প্রস্তাবের সাথে আমি একমত পোষণ করে অনুরোধ করছি যে শিক্ষিত অর্ধশিক্ষিত ঝরে পড়া যুবক যাদেরকে আত্মকর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিলেন, নানা কারণে পারিবারিক দারিদ্রতা, দুর্ঘটনা, দৈব দুর্বিপাক, নানা কারণে আমাদের শিক্ষিত লেখাপড়া করতে আগ্রহী মানুষগুলো ঝরে পড়ে যায়, অভাবের কারণে ঝরে পড়ে যেত এক সময়। সেই মানুষগুলোকে, সেই জনশক্তি, সেই যুবকদেরকে যুব সম্পদে, মানব সম্পদে পরিণত করার জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমি চাই আমার নির্বাচনী এলাকা মেহেন্দিগঞ্জে কারিগরি স্কুল কলেজ প্রতিষ্ঠা হোক, যার মধ্য দিয়ে নদী তীরবর্তী উপকূলীয় অঞ্চলে জেলে কৃষকদের সন্তানদেরকে আমরা দক্ষ মানব শক্তিতে, মানব সম্পদে রূপান্তর করতে পারি। সেই জন্য আমি ওই প্রস্তাব একমত পোষণ করে মেহেন্দিগঞ্জে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মাহবুবুর রহমান, চট্টগ্রাম 1। ধন্যবাদ। 1 মিনিট। আমার নির্বাচনী আসন চট্টগ্রাম 1-এ আমাদের প্রাক্তন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্তাবে মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর প্রতিস্থাপন করেন, যেখানে বলা হচ্ছে যে প্রায় 15 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। আমাদের মিরেশ্বরের যুব সমাজের জন্য সেখানে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। সেজন্য আমি মূল প্রস্তাবে বড়াইগ্রাম উপজেলার মধ্যবর্তী স্থানের একটি শব্দগুলির পর এবং চট্টগ্রাম জেলার মিরেশ্বর উপজেলার একটি শব্দগুলি সংযোজন করা হোক, এই প্রস্তাব করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব আলী আজম ভোলা 2, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব নুরুন নবী চৌধুরী ভোলা 3, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, ঢাকা 14। 1 মিনিট। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি 61 নাটোর 4-কে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য। সিদ্ধান্ত প্রস্তাবটি হল নাটোর জেলার গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার মধ্যবর্তী স্থানে একটি কারিগরি কলেজ স্থাপন করা হোক। আমি মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত হয়ে সংশোধনী দিচ্ছি। আমার নির্বাচনী এলাকায় ঢাকা 14-তে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান বিদ্যমান। আমি চাই আমার এলাকার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি আরো অত্যাধুনিক এবং উন্নতি করা হোক। এই প্রস্তাবটি আমি সংশোধনী আনলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব এস এম আতাউল হক, সাতক্ষীরা 4, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, রাজশাহী 4, অনুপস্থিত। আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলোর উপর মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মুহিবুল হাসান চৌধুরীর পক্ষে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহারকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনকারী নাটোর 4 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি এবং এই প্রস্তাবের বিপরীতে সংশোধনী উপস্থাপনকারী মাননীয় সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি মহান সংসদের সদয় অবগতির জন্য আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভিশনারি রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ টিএসসি স্থাপনের কাজ চলমান রয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত 100টি উপজেলার একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ টিএসসি স্থাপন প্রকল্পের আওতায় নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হয়েছে এবং 2021 শিক্ষাবর্ষ হতে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী সিভিল কন্ট্রাক্টর অ্যান্ড সেফটি, আইটি অ্যান্ড আইওটি, বেসিক জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ও ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং ট্রেডের শিক্ষা চালু রয়েছে। নতুন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে 329টি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ প্রকল্পে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের প্রস্তাব ডিপিপিতে উল্লেখ রয়েছে।
সে মোতাবেক উক্ত উপজেলার একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের লক্ষ্যে প্রাথমিকভাবে ভূমি নির্বাচন করার প্রস্তাব 13 জুন 2022 ও 18 জানুয়ারি 2024 তারিখে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পত্র প্রেরণ করা হয়। স্থানীয় প্রশাসক হতে প্রস্তাব পাওয়া যায়, সাথে সাথে টিএসসির স্থাপনের কার্যক্রম শুরু করা হবে। আমি মাননীয় সংসদ সদস্যকে স্থানীয় জনপ্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত করার জন্য অনুরোধ করছি। এমত অবস্থায় আমি সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য মাননীয় সংসদ সদস্য জনাব সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, নাটোর 4। আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছে করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয়কে আমার সিদ্ধান্ত প্রস্তাবের উপর বক্তব্য দানের জন্য। আমি আরো ধন্যবাদ জানাই যে সকল মাননীয় সংসদ সদস্য আমার সিদ্ধান্ত প্রস্তাবের সাথে একমত হয়ে সংশোধন দিয়েছেন তাদেরকে। মাননীয় মন্ত্রী আমার প্রস্তাবটি এখন না হলেও পর্যায়ক্রমে দিবেন এই আশা রেখে আমি সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, নাটোর 4 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 2। কোর্ট, সংসদের অভিমত এই যে নাটোর জেলার গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার মধ্যবর্তী স্থানে একটি কারিগরি কলেজ স্থাপন করা হোক। আনকোট, শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো। সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 3। আমি এখন মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার গাইবান্ধা 1-কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। গাইবান্ধা জেলা তথা সমগ্র উত্তরবঙ্গের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। উত্তরের উৎপাদিত কৃষি পণ্য সমগ্র বাংলাদেশের চাহিদা যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তরবঙ্গের একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় দিনাজপুরে অবস্থিত। পিছিয়ে পড়া জনপদ হবার জন্য আমার এলাকার মানুষের পক্ষে দূরবর্তী জায়গায় গিয়ে পড়াশোনা করা কঠিন হয়ে যায়। প্রায় 40,000 হেক্টর আবাদি জমি সম্বলিত এই সুন্দরগঞ্জে ধান, গম, ভুট্টা, বাদাম, আলু সহ রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদিত হয়। এসব পণ্যের অধিক ফলন, নতুন অর্থকরী কৃষিপণ্য সংযোজন, সংরক্ষণ, পণ্যের বহুমুখী প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং তৎসম্পর্কীয় জ্ঞান চর্চা এবং বাস্তব প্রয়োগের প্রসারতা নিশ্চিত করা আবশ্যক। উল্লেখ্য, আমার এলাকায় দক্ষিণবঙ্গের মতো নদীর নাব্যতা না থাকায় বৃহৎ বা ভারী শিল্প বিকাশটাও সহজ নয়। এই প্রেক্ষাপটে আমাদের যে বড় শক্তি কৃষি, এটির উপর নির্ভর করে শিল্পের বিকাশ খুবই যৌক্তিক। এ কারণে আমার এলাকা সুন্দরগঞ্জে একটি কৃষি কলেজ স্থাপন জরুরি মনে করছি। এই কলেজ শুধুমাত্র যে আমার এলাকাকে এগিয়ে নেবে তা নয়, পার্শ্ববর্তী রংপুর এবং গাইবান্ধার অন্যান্য কৃষি নির্ভর অঞ্চলের শিক্ষার্থীরাও এই কলেজে পড়াশোনা করার সুযোগ পাবে এবং নিজ নিজ এলাকাতে একইভাবে কৃষি উৎপাদন এগিয়ে নিতে অবদান রাখতে পারবে। একই সাথে আমার শিক্ষিত কৃষি উদ্যোক্তা বিকাশে অবদান রাখতে পারবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন ও সংশোধনীর উপর 1 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য মাসুদা সিদ্দিক রোজি,
মহিলা আসন 34। 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। বেগম আব্দুল্লাহ নাহিদ নিগার গাইবান্ধা 1 মাননীয় সদস্যের সিদ্ধান্ত প্রস্তাবের সাথে আমি একমত পোষণ করছি এবং পাশাপাশি নরসিংদী জেলার নরসিংদী সদর এবং পলাশ উপজেলায় অবিলম্বে একটি কৃষি কলেজ স্থাপন করার প্রস্তাব করছি। যেহেতু কর্মদক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে পৃথিবীর সব দেশেই কৃষি কারিগরি শিক্ষার উপর যথেষ্ট জোর দেওয়া হয়, শিক্ষা ব্যবস্থার অন্যতম একটি ধারা হচ্ছে কৃষি কারিগরি শিক্ষা। কর্মশিক্ষার অভাবে অনেকেই তার সাফল্য অর্জনে ব্যর্থ হয়। কৃষি শিক্ষার উন্নয়নে লেখাপড়া করে দেশে এবং দেশের বাইরে কেরিয়ার গড়ার সুযোগ পাচ্ছে। কর্মমুখী শিক্ষা একটি অন্যতম ধারা হচ্ছে কৃষি ডিপ্লোমা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। অবাধযোগ্য কৃষি জমির পরিমাণ সামান্যই সীমিত সম্পদ দিয়ে বিপুল জনগোষ্ঠীর খাদ্য সমস্যা মেটানোর জন্য কৃষি বিজ্ঞানী কৃষিবিদগণ তথ্য। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, কুমিল্লা 8। 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই দেশের জিডিপিতে কৃষির অবদান প্রায় 33 ভাগ এবং মোট শ্রমশক্তির শতকরা 65 ভাগ এই খাতে নিয়োজিত। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে একক খাত হিসেবে কৃষি খাতের অবদান সবচেয়ে বেশি। বাংলাদেশের ন্যায় জনবহুল দেশের বেকার সমস্যার সমাধানে কৃষি সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই অপরিসীম গুরুত্বের কথা অনুধাবন করে আমাদের কৃষি শিক্ষায় আগ্রহী হতে হবে এবং এই দেশে বহু সংখ্যক কৃষি কলেজ স্থাপন করা প্রয়োজন। তাই গাইবান্ধা 1 আসনের মাননীয় সংসদ সদস্য তার উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের যে প্রস্তাব করেছেন তা আমি দৃঢ়ভাবে সমর্থন করি এবং একই সাথে আমার নির্বাচনী এলাকা বরুড়ায় একটি কৃষি কলেজ স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, বিরোধী দলীয় চিফ হুইপ। 1 মিনিট। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার 29 গাইবান্ধা 1 যে সিদ্ধান্ত প্রস্তাবটি এনেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী। আমি এটাকে সমর্থন করি। মাননীয় স্পিকার, দেশ স্বাধীন হওয়ার আগে একই দেশ ছিল, একই এলাকা, 7.5 কোটি মাত্র মানুষ ছিল। তখন মানুষ না খেয়ে মারা যেত। আজ স্বাধীন হয়েছে দেশ প্রায় 52 বছর। আমরা আমাদের দেশের কৃষকরা বিশেষ করে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি ফলনের কারণে আজকে আমরা মানুষের খাদ্যের অভাব নাই এবং এটার জন্য একটা বিশাল অবদান হলো আমাদের দেশের কৃষিবিদদের, যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে অথবা কৃষি ইনস্টিটিউটে শিক্ষালাভ করেছেন। তাই আমি মনে করি যে এই সুন্দরগঞ্জে উপজেলা একটা কৃষি কলেজ হওয়া উচিত এবং এর সাথে কিশোরগঞ্জ জেলা তাইল উপজেলা একটা কৃষি কলেজ হওয়া দরকার এবং করার। ধন্যবাদ। মাননীয় সদস্য পঙ্কজনাথ, বরিশাল 4। 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সদস্য নাহিদ নিগার সাথে সম্মতি একমত পোষণ করে দাবি করছি যে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে আমার কৃষি জমি যেন এক মুহূর্তের জন্য এক খণ্ড জমি যেন অনাবাদি না থাকে। কৃষি বিজ্ঞানীদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী যে অনবদ্য পৃষ্ঠপোষকতা, সেই কারণে উত্তরোত্তর সমৃদ্ধ গবেষণার কারণে ফসলের আর ঘাটতি নেই। আজকে 4 ফসলের জন্য মাঠকে প্রস্তুত করা হচ্ছে। আউশ, আমন, বোরোর ফাঁকে সরিষার চাষ করা যায় কিনা সেই জন্য গবেষণা হচ্ছে। হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদি বা নোয়াখালী, ভোলার এই যে মেঘনা তীরবর্তী চরাঞ্চলে আমরা 4 ফসলি মাঠ প্রস্তুত করতে চাই। সেই জন্য সেখানে মেধাবী কৃষিবিদদের এই সমন্বয় ঘটানোর জন্য এটি কৃষি কলেজ স্থাপন করতে পারলে আমরা মনে করি এই দুর্গম চরাঞ্চল যেখানে লোনা পানির প্রভাব বাড়তে পারে, সেই লোনা পানিতেও কিভাবে চাষ করা যায় সেটি গবেষণা করে এই ফসলি জমিতে উন্নত করার জন্য আমি মেহেন্দিগঞ্জে একটি কৃষি কলেজ স্থাপনের। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মাহবুবুর রহমান, চট্টগ্রাম 1। 1 মিনিট। স্পিকার, আমি চট্টগ্রাম 1 বিরোধী সংসদ সদস্য। সেখানে কিন্তু আমাদের প্রচুর কৃষি জমি রয়েছে যেগুলোকে রক্ষা করে গেছেন আমাদের প্রাক্তন সংসদ সদস্য এবং ওখানে অনেক সম্ভাবনা অনেক বেশি, কারণ এখন ওখানে কিনোয়া থেকে শুরু করে স্কোয়াশ এরকম ভিন্ন জাতের ফসল উৎপাদন করা হচ্ছে এবং আমি মনে
নবী চৌধুরী ভোলা 3। 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 29 গাইবান্ধা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ নাহিদ নিগার কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব সংসদের অভিমত এই যে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। মাননীয় স্পিকার, কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অর্জিত সাফল্যসমূহ রক্ষাকল্পে ও দেশের কৃষি খাতের অর্জিত ক্রমবর্ধমান অগ্রগতি অব্যাহত রাখা সহ আরও উন্নতির লক্ষ্যে কৃষি শিক্ষার উপর জোর দিতে হবে। তাই আমি আলোচ্য বিষয়টি সমর্থন করে একটি সংশোধনী প্রস্তাব প্রদান করছি। আমার সংশোধনী হচ্ছে মূল প্রস্তাবের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শব্দাবলীর পর ভোলা জেলার লালমোহন উপজেলায় একটি শব্দাবলী সংযোজন করে প্রস্তাবটি মহান জাতীয় সংসদ কর্তৃক গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, ঢাকা 14। 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার 29 গাইবান্ধা 1-কে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য। সিদ্ধান্ত প্রস্তাবটি হল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। আমি মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত পোষণ করে সংশোধনী দিয়েছি। আমার সংশোধনীর মূল প্রস্তাবের পরে ঢাকা 14 নির্বাচনী এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন শব্দাবলী সংযোজন করা হোক। বর্তমান সরকার দেশে কৃষি ক্ষেত্রে উন্নতি এবং অধিক পরিমাণ ফসল ফলনের লক্ষ্যে অনেক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। উক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে গবেষণা করে অনেক সাফল্য এসেছে। আমি মনে করি এই ধারার অংশ হিসেবে মূল প্রস্তাব সহ আমার সংশোধনী গ্রহণ করবেন এ প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব এস.এম. আতাউল হক, সাতক্ষীরা 4। অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, রাজশাহী 4। অনুপস্থিত। আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মুহিবুল হাসান চৌধুরীর পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী শামসুন নাহারের বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মূল প্রস্তাব উপস্থাপনকারী গাইবান্ধা 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বেগম আব্দুল্লাহ নাহিদ নিগার এবং এই প্রস্তাবের বিপরীতে সংশোধনী প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সংসদ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপাতত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারিভাবে কৃষি কলেজ স্থাপন করার কোনো পরিকল্পনা নেই। আমার জানা মতে প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সংসদ সদস্য পারিবারিকভাবে একটি শিল্পপতি পরিবারের সন্তান। তার পরিবার সমাজ ও দেশের জন্য ইতিবাচক কাজ করে যাচ্ছেন। আমি এই মাননীয় সংসদ সদস্যকে বেসরকারি উদ্যোগে একটি কৃষি কলেজ স্থাপনের জন্য অনুরোধ করছি। তিনি এই উদ্যোগ নিলে আমাদের মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। যেহেতু আপাতত উপজেলা পর্যায়ে কৃষি কলেজ সরকারিভাবে স্থাপনের পরিকল্পনা নেই, সেহেতু মাননীয় সংসদ সদস্যকে সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার, গাইবান্ধা 1, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছে করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রস্তাবের সপক্ষে যেসব সংসদ সদস্য আমাকে সাপোর্ট করেছেন এবং তাদের প্রস্তাব উপস্থাপনের জন্য। প্রতিমন্ত্রী মহোদয়, নিয়ে যেতে পারিনি, সবগুলোই নিশ্চয়ই একসময় যাবে সার্বিকভাবে। তো নিদেন পক্ষে একটা ডিপ্লোমা কলেজের কথাও পরে আমি মন্ত্রণালয়ের সঙ্গে মন্ত্রী মহোদয়দের সঙ্গে বসে নিশ্চয়ই উনি যেহেতু আমাকে সাহায্যের হাত বাড়াবেন বলেছেন,
করেছেন। নিশ্চয়ই আমরা বসে একটা ডিপ্লোমা করার জন্য উপকৃত হবে সবাই। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আর আমি আপাতত সিদ্ধান্ত প্রস্তাবটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته
وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। কিয়ামত দিবসে তাঁর সুপারিশ আমাদেরকে নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। পানির